একটা শহর, কোটি মানুষের শহর, কিন্তু একটাও মানুষ নেই। রাস্তায় গাড়ি নেই, দোকানে মানুষ নেই, স্কুলে বাচ্চা নেই, হাসপাতালে ডাক্তার নেই। শুধু আছে বাতাস, আর সেই বাতাসে ভেসে বেড়াচ্ছে পুরনো খবরের কাগজ, ধুলো আর একটা অদ্ভুত নীরবতা, যেটা মানুষের বুকের ভেতরটা শূন্য করে দেয়। এটা কোনো সিনেমার সেট নয়, এটা নিউ ইয়র্ক সিটি, 2012 সাল। আর এই পুরো শহরে, এই বিশাল একসময়ের কোলাহল মুখর শহরে মাত্র একজন মানুষ বেঁচে আছে। তার নাম রবার্ট নেভিল। একটা লাল মাস্ট্যাং ছুটে যাচ্ছে ফাঁকা পঞ্চম অ্যাভিনিউ দিয়ে। কোনো ট্রাফিক নেই, কোনো সিগন্যাল মানতে হচ্ছে না, পুরো রাস্তা তার একার। পাশে বসে আছে একটা জার্মান শেফার্ড, স্যাম, আর সামনের রাস্তায় দৌড়াচ্ছে হরিণের পাল। টাইম স্কোয়ারে হরিণ। 3 বছর আগেও এই দৃশ্য কেউ কল্পনাও করতে পারত না। 3 বছর আগে পৃথিবী শেষ হয়েছিল, বোমায় নয়, যুদ্ধে নয়, একটা ভাইরাসে। ডাক্তার অ্যালিস ক্রিপিন ক্যান্সারের ওষুধ আবিষ্কার করেছিলেন, পরিবর্তিত মেজলস ভাইরাস দিয়ে। পুরো পৃথিবী উৎসব করেছিল, কিন্তু কেউ জানত না সেই উৎসবই হবে মানবজাতির জাতির শেষ উৎসব। ওষুধটা মিউটেট করল, ভাইরাস বদলে গেল, আর যেটা ক্যান্সার সারাতে তৈরি হয়েছিল সেটাই মেরে ফেলল 5 বিলিয়ন মানুষকে। বাকিরা পরিবর্তিত হয়ে গেল, এমন এমন কিছুতে যাদের আর মানুষ বলা যায় না। শুধু একটা ছোট্ট অংশ, মাত্র 1% জেনেটিক্যালি ইমিউন ছিল। নেভিল তাদের একজন। সে প্রতিদিন সকালে উঠে অস্ত্র নেয়, স্যামকে নিয়ে বের হয় শিকার করে, রসদ সংগ্রহ করে, আর প্রতিদিন বিকেলে সূর্য ডোবার আগেই ঘরে ফিরে আসে। কারণ রাতটা তার নয়, রাতটা তাদের। ডার্ক শিকার। একসময়ের মানুষ, এখন ধূসর চামড়া, সাদা চোখ, কালো শিরা। ব্যথা অনুভব করে না, ক্লান্তি নেই, শুধু আছে শিকারের প্রবৃত্তি। সূর্যের আলো তাদের ত্বক পুড়িয়ে দেয়, তাই দিনে তারা অন্ধকার বিল্ডিংয়ে লুকিয়ে থাকে, কিন্তু রাত নামলেই তারা বের হয়। আর নেভিল তখন ঘরে। তার বাড়িটা একটা দুর্গ, জানালায় ধাতব শাটার, দরজায় একাধিক তালা। কিন্তু নেভিল শুধু লুকিয়ে থাকে না, প্রতিদিন বেসমেন্টের ল্যাবরেটরিতে ঘন্টার পর ঘন্টা কাজ করে, নিজের রক্ত পরীক্ষা করে, ডার্ক সিকারদের ধরে এনে সিরাম প্রয়োগ করে, বারবার ব্যর্থ হয়, কিন্তু থামে না। কারণ এই ভাইরাস তৈরিতে পরোক্ষভাবে তার হাত আছে, আর সেই অপরাধবোধ তাকে প্রতিদিন সকালে বিছানা থেকে উঠতে বাধ্য করে। প্রতিদিন দুপুর 1টায় একই বার্তা রেডিওতে ভেসে যায় শূন্য আকাশে, আমার নাম রবার্ট নেভিল। নিউ ইয়র্ক সিটি যদি কেউ শুনতে পাও, তুমি একা নও। 3 বছর একই বার্তা, একটাও জবাব নেই। কিন্তু সে প্রচার করে যায়। একটা ভিডিও স্টোরে ম্যানেকিন সাজিয়ে রেখেছে, তাদের নাম দিয়েছে। প্রতিদিন কথা বলে একাকিত্ব থেকে বাঁচার এই কৌশল হয়তো অদ্ভুত, কিন্তু এটাই তাকে সুস্থ রাখছে। কিন্তু একদিন সে দেখল তার প্রিয় ম্যানেকিন ফ্রেড জায়গায় নেই। কেউ সরিয়েছে, কিন্তু কে? শহরে তো সে একাই আছে। নেভিলের হাত কাঁপল, কারণ এই প্রশ্নের উত্তর যদি থাকে, তাহলে এই শহরে সে একা নয়। আর যদি সে একা না হয়, তাহলে যে তাকে দেখছে সে কি মানুষ নাকি অন্য কিছু? সূর্য ডুবছে। নেভিল ঘরে ফিরল, শাটার নামাল, কিন্তু সেই প্রশ্ন তার মাথায় রয়ে গেল সারা রাত। পরদিন সকালে নেভিল বের হলো একটাই প্রশ্ন নিয়ে, ফ্রেডকে কে সরিয়েছে? 3 বছরে এই শহরে এমন কোনো পরিবর্তন হয়নি যেটা সে নিজে করেনি। প্রতিটি রাস্তার মোড়, প্রতিটি দোকান, প্রতিটি বিল্ডিং তার মুখস্থ। এই শহরের একমাত্র জীবিত স্মৃতি সে। তাহলে কেউ কি সত্যিই আছে? সাবধানে এগিয়ে গেল। হঠাৎ মাটিতে চোখ পড়ল, একটা ফাঁদ, রশি দিয়ে তৈরি, ঠিক সেই ধরনের যেটা সে নিজে ডার্ক সিকার ধরতে ব্যবহার করে। কেউ তার কৌশল নকল করেছে। কৌতূহল দমন করতে পারল না, একটু এগিয়ে গেল, পা পড়ল ফাঁদে। উপরে উঠে গেল সে, মাথা নিচে, পা উপরে। তারপর অজ্ঞান। জ্ঞান ফিরল যখন আকাশ লাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে আসছে। বুকে ভয় চাপল। কয়েক মিনিটের মধ্যে সূর্য ডুববে, আর তখন তারা বের হবে। কোনো রকমে মুক্ত হলো, গাড়িতে উঠল, ছুটল বাড়ির দিকে। কিন্তু তার আগেই অন্ধকার নামল, আর তারা এলো। সেই রাতে নেভিল যা দেখল তা আগে কখনো দেখেনি। ডার্ক শিকাররা দল বেঁধে এসেছে, কিন্তু এবার আলাদা।
একটা নেতার নির্দেশে পরিকল্পিতভাবে ঘিরে ধরছে। আলফা মেল সামনে দাঁড়িয়ে বাকিদের নিয়ন্ত্রণ করছে। ডার্কসিকাররা শুধু প্রবৃত্তিচালিত দানব নয়, তারা শিখছে, বিকশিত হচ্ছে। কোনো রকমে পালিয়ে বাড়ি ফিরল নেভিল, কিন্তু সেই পালানোর সময় অন্ধকার থেকে বের হওয়ার মুহূর্তে স্যাম কামড় খেয়েছে। নেভিল দ্রুত ল্যাবে নামল। একটাই সুযোগ, সর্বশেষ পরীক্ষামূলক সিরাম। এখনও নিশ্চিত নয়, কিন্তু এছাড়া আর কিছু নেই। স্যামকে ইঞ্জেকশন দিল, তারপর পাশে বসে অপেক্ষা করল ঘন্টার পর ঘন্টা। স্যামের গায়ে হাত বুলিয়ে ফিসফিস করে কথা বলতে বলতে, কিন্তু ভাইরাস জিতে গেল। চেনা বাদামি চোখ সাদা হয়ে গেল, শরীরে খিঁচুনি উঠল, গলার স্বর বদলে গেল। নেভিল জানত এরপর কি হবে। স্যামকে শেষবার বুকে জড়িয়ে ধরল, তারপর নিজের হাতে তার কষ্ট শেষ করে দিল। সেই রাতে রবার্ট নেভিল একটু মরে গেল। পরদিন রাতে সে নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম ভাঙল, অন্ধকারে বেরিয়ে পড়ল, ডার্ক শিকারদের মধ্যে ঝাঁপিয়ে পড়ল, গাড়ি দিয়ে চাপা দিল, গুলি করল। কিন্তু সংখ্যায় তারা অনেক বেশি ঘিরে ফেলা হলো। মৃত্যু আসছিল, আর তখনই হেডলাইটের আলো একটা গাড়ির ডার্ক শিকারদের মধ্যে সরাসরি ঢুকে পড়ল। তারা ছিটকে গেল। গাড়ি থেকে নামল একজন নারী, হাতে অস্ত্র, চোখে ভয় নেই। উঠুন এখনই! নেভিল উঠল। তার নাম অ্যানা। পাশে একটা ছোট ছেলে ইথ্যান, 3 বছরে প্রথমবার। রবার্ট নেভিল অন্য একজন মানুষের মুখ দেখল, আর সেই মুহূর্তে তার চোখে যা ফুটে উঠল সেটা আনন্দ নয়, কষ্ট নয়, এটা এমন একটা অনুভূতি যার কোনো নাম নেই। নেভিল তাদের বাড়িতে নিয়ে এলো, কিন্তু সে প্রস্তুত ছিল না। 3 বছরের একাকিত্বের পর হঠাৎ দুটো মানুষ, মস্তিষ্ক মানতে পারছিল না। আনা বলল সে নেভিলের রেডিও বার্তা শুনে এসেছে। বিশ্বাস করে বর্মন্টের বেথেলে একটা বেঁচে থাকা মানুষদের কলোনি আছে, হাজার হাজার মানুষ নিরাপদে আছে সেখানে। নেভিল বিশ্বাস করল না, ওটা গুজব, কোনো প্রমাণ নেই। আমি রেডিওতে শুনেছি। রেডিওতে অনেক কিছুই শোনা যায়। আনা থামল, কিন্তু হাল ছাড়ল না। সেই রাতে ল্যাবে কাজ করতে করতে নেভিল দেখল তার সর্বশেষ পরীক্ষামূলক বিষয়টি একজন ডার্ক সিকার মহিলা সিরামে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখাচ্ছে। ভাইরাস পিছু হটছে, ধীরে, অনিশ্চিতভাবে, কিন্তু পিছু হটছে। 3 বছরে প্রথম সত্যিকারের সাফল্যের ইঙ্গিত। নেভিলের হাত কাঁপল। সকালে আনা তার অতীত জানতে চাইল। সে বলল সব। 2009 সালে যখন ভাইরাস ছড়াল, নিউ ইয়র্ক কোয়ারেন্টাইন হলো, ব্রিজ উড়িয়ে দেওয়া হলো। নেভিল সামরিক বিজ্ঞানী হিসেবে শহরে থেকে গেল সমাধান খুঁজতে। স্ত্রী জুই আর মেয়ে মারিয়ামকে হেলিকপ্টারে তুলে দিল। শেষবার মেয়ের হাত ধরল। হেলিকপ্টার উড়ল, তারপর বিস্ফোরণ চোখের সামনে। সেই দৃশ্য সে প্রতিটি রাতে স্বপ্নে দেখে। আনা শুনল, তারপর বলল, ঈশ্বর আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। নেভিল রেগে উঠল। ঈশ্বর? 5 বিলিয়ন মানুষ মরে গেল, এটা কোনো পরিকল্পনা হতে পারে না। আনা চুপ করে রইল, কিন্তু চোখে বিশ্বাস অটুট। সেই রাতে সবকিছু ভেঙে পড়ল। ডার্ক সিকাররা এলো, আগের চেয়ে অনেক বেশি সংখ্যায়। পরিকল্পিত আক্রমণ, আলফা মেল সামনে, কাচের দরজায় বারবার ছন্দবদ্ধভাবে ধাক্কা। নেভিল অবাক হল, কারণ এটা প্রবৃত্তি নয়, এটা কৌশল। আর তখনই বুঝল, ল্যাবে আটকে রাখা মহিলা ডার্ক সিকারটা এই আলফার কাছের কেউ। সে তাকে ফেরত নিতে এসেছে। নেভিলের মাথায় একটা প্রশ্ন এলো। 3 বছর ধরে সে যাদের দানব ভেবে এসেছে, তারা কি আসলে দানব, নাকি তারাও শুধু তাদের হারানো মানুষকে খুঁজছে? কিন্তু উত্তর পাওয়ার সময় ছিল না। কাজ ভেঙে গেল। তারা ভেতরে ঢুকে পড়ল। নেভিল, আনা আর ইথ্যান দৌড়ে বেসমেন্ট ল্যাবে নামল। ভারী ধাতব দরজা বন্ধ করল, কিন্তু উপর থেকে ভাঙা শব্দ থামছিল না। ল্যাবের দিকে তাকালো নেভিল। সেই মহিলার ডার্ক সিকার এখন প্রায় স্বাভাবিক। সিরাম কাজ করেছে, ভাইরাস পরাজিত হয়েছে, মানুষটা ফিরে আসছে। 3 বছরের প্রমাণ, সমাধান। দ্রুত হাতে সিরামের একটা শিশি তৈরি করল নেভিল। এটা নাও। শিশিটা আনার হাতে দিল। কি করব এটা দিয়ে? বেথেলে নিয়ে যাও, ওখানে বিজ্ঞানীরা আছেন। এটা দিয়ে ভ্যাকসিন তৈরি করতে পারবেন, পুরো পৃথিবীকে বাঁচাতে পারবেন। আনা বুঝল। আপনি কি করবেন? নেভিল জবাব দিল না। দরজা ভাঙছিল, আলফা মেল আসছিল। নেভিল জানতো আলফা তাকে ছাড়বে না। সে থাকলে আনা আর ইথ্যান পালাতে পারবে না।
দেয়ালে একটা লুকানো দরজা ছিল, পুরনো ম্যানহোল, শহরের নিচের সুড়ঙ্গে চলে গেছে। ওই দরজা দিয়ে বের হও, সরাসরি উত্তরে যাও, থামবে না। আপনাকে ছাড়া যাব না, যেতে হবে। উপরের দরজা ভাঙল, তারা নামছে। নেভিল গ্রেনেড তুলে নিল, আনার চোখে জল। যাও। নেভিলের গলা শান্ত। এটাই পরিকল্পনা ছিল। এমন একজন মানুষ যে ৩ বছর একটা ধ্বংস হয়ে যাওয়া শহরে একা বেঁচে ছিল, প্রতিদিন সকালে উঠেছিল শুধু এই বিশ্বাস নিয়ে যে কোথাও না কোথাও কেউ একজন তার বার্তা শুনছে। সে ভুল ছিল না, কেউ শুনছিল। আর সেই শোনাটাই পৃথিবী বদলে দিল।